গল্পপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শুনুন সত্যান্বেষী গল্পটির অন্তিম পর্ব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই অভিনব থিওরি শুনিয়ে আমার মাথা একেবারে গুলাইয়া গিয়াছিল। আমি বলিলাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠিয়া দাঁড়ালেন, বলিলেন, কাল তাই বলবো। এই সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3টা দিন কোনো রকমে কাটিয়া গেল। মনের একান্ত অশান্তির উপর সিআইডি বিভাগের বিভিন্ন কর্মচারী নিতান্ত যাতায়াতে ও সওয়াল জবাবে প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। দেশের প্রত্যেকেই পালাই পালাই করিতেছিলেন, কিন্তু আবার পালাইতেও সাহস হইতেছিল না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়িলে যদি পুলিশ তাহাকেই সন্দেহ করিয়া বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটাই আসিতেছে তাহা ইশারা পাইতেছিলাম, কিন্তু সে ব্যক্তি কে তাহা অনুমান করিতে পারিতেছিলাম না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধরাস করে উঠিতেছিল। পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেস ডাক্তারের ঔষধ আসিয়াছিল। তিনি বাক্স খুলিয়া সেগুলি সযত্নে বাহির করিয়া আলমারিতে সাজাইয়া রাখিতেছিলেন। প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশীয় ঔষধ ব্যবহার করিতেন না। দরকার হইলে আমেরিকা কিংবা জার্মানি হইতে ঔষধ আনাইয়া লইতেন। প্রতি মাসে মাসে তাহার 1 বাক্স করিয়া ঔষধ আসিত। অতুল খবরের কাগজের অর্ধাংশটা নামাইয়া রাখিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলিয়া লইয়া তাহার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখিয়া বলিল, এরিক অ্যান্ড হ্যাভেল। এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিকে কি সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। 1 ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হাসিয়া বললেন, এত লোক যে ওষুধ নিতে আসে তারা কি ছেলে খেলা করে? অতুল বলিল, হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারল। বিশ্বাসে অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার শুধু একটু হাসিলেন, কিছু বলিলেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করিলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আছে নাকি? আছে বলিয়া আমি পড়িয়া শোনাইলাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয় নাই। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করিয়াছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হইয়াছে। আশা করা যাইতেছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হইবে, ছাই হবে। এ আশা করা পর্যন্ত। ডাক্তারবাবু মিথ্যায় বলিয়া উঠিলেন, এ কি দারোগা বাবু? দারোগা ঘরে প্রবেশ করিলেন, সঙ্গে 2 জন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করে একেবারে অতুলের সম্মুখে গিয়া বলিলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধনী সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অত্যন্ত অভ্যস্ত হস্তে করাত করে হাত পা পরাইয়া দিল। আমরা সবাই উঠিয়া দাঁড়াইছিলাম। অতুল বলিয়া উঠিল, এই কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। আপনারা দুজনে কি অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়িলাম। অতুল মৃদু হাসিয়া বলিল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা, চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিল। অতুলকে তাহাতে তুলিয়া পুলিশ সদল বলে চলিয়া গেল। পাংশুমুখে ডাক্তার বলিলেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ থেকে কিছু বোঝবার উপায় নেই। আমার মুখে কথা বাহির হইল না। অতুল হত্যাকারী? এই কয়দিন তাহার সহিত একত্র বাস করিয়া তাহার প্রতি আমার মনে একটা প্রীতিপূর্ণ সৌহার্দ্যের সূত্রপাত হইয়াছিল। তাহার স্বভাবটি এত মধুর যে আমার হৃদয় এই অল্পকাল মধ্যেই সে জয় করিয়া লইয়াছিল। সেই অতুল খুনি? কল্পনার অতীত বিস্ময়, ক্ষোভে, মর্মপীড়া আমি যেন দিগ্ভ্রান্ত হইয়া গেলাম। ডাক্তার বললেন, এই জন্যেই অজ্ঞাত কুলশীল লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল লোকটা এত বড় একটা... আমার কিছুই ভালো লাগিতেছিল না। উঠিয়া গিয়া নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িলাম। স্নানাভার করিবার প্রবৃত্তি হইল না। ঘরের পাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রহিয়াছে, সেই দিকে চাহিয়া আমার চক্ষে জল আসিয়া পড়িল। অতুলকে কতখানি ভালোবাসিয়াছি তা বুঝিতে পাইলাম। অতুল যাইবার সময় বলিয়া গিয়াছে সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করিল? আমি বিছানায় উঠিয়া বসিলাম। যে রাত্রে অশ্বিনীবাবু হত হন সে রাত্রি সমস্ত কথা স্মরণ করিবার চেষ্টা করিলাম। অতুল মেঝের বালিশের উপর কান পাতিয়া ডাক্তার সহিত অশ্বিনীবাবুর কথাবার্তা শুনিতেছিল। কেন শুনিতেছিল? কি উদ্দেশ্যে? তারপর রাত্রি 11টার সময় আমি ঘুমাইয়া পড়লাম। একেবারে সকালে ঘুম ভাঙিল। ইতিমধ্যে অতুল যদি... কিন্তু অতুল গোড়া হইতেই বলিতেছে এ খুন, আত্মহত্যা নয়। এ স্বয়ং হত্যাকারী। সে কি এমন কথা বলিয়া নিজের গলায় ফাঁসি পড়াইবার চেষ্টা করিবে? কিংবা এমনও তো হইতে পারে যে নিজের উপর হইতে সন্দেহ ঝাড়িয়া ফেলিবার উদ্দেশ্যে অতুলে কথা বলিতেছে, যাহাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়া বলিতেছে হত্যা, তখন সে কখনোই হত্যাকারী নহে।
এরূপ নানা চিন্তা উদ্ভ্রান্ত উৎপীড়িত মন নিয়ে আমি বিছানায় পড়িয়া ছটফট করিতে লাগলাম। কখনো উঠিয়া ঘরে পায়চারি করিতে লাগলাম। এমনি করে দ্বিপ্রহর অতীত হইয়া গেল। বেলা 3টা বাজিল। হঠাৎ মনে হইল কোন উকিলের কাছে গিয়া পরামর্শ লইয়া আসি। এরূপ অবস্থার পড়লে কী করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাহাকেও চিনি না। যাহা হোক, একটা উকিল খুঁজিয়া বাহির করা দুষ্কর হইবে না। বুঝিয়া একটা জামা গলায় এলো, তাড়াতাড়ি বাহির হইবার উপক্রম করিতেছি, এমন সময় দরজায় ধাক্কা পড়িল। দ্বার খুলিয়া দেখি সম্মুখে অতুল। অতুল বলি আমি আনন্দে তাহাকে প্রায় জড়াইয়া ধরিলাম। সে দোষী কি নির্দোষ এই আন্দোলন মন হইতে একেবারে মুছিয়া গেল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ। অতুল হাসিয়া বলিল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজত বাস করতে হতো। তুমি চলেছ কোথায়? একটু অপ্রতিভভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত চাপিয়ে দিয়ে বলল, আমার জন্যে? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে আসিলাম। অতুল ময়লা জামাটা খুলিতে খুলিতে বলল, মাথাটা যা ধরেছে, সমস্ত দিন নাওয়া খাওয়ানি, তুমিও দেখছি নাওনি খাওয়ানি, বেচারি। চলো চলো, মাথায় দুঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যায়। নাড়ি একেবারে চুইয়ে গেছে। আমি দ্বিধা ঠেলিয়া বলিবার চেষ্টা করলাম, অতুল তুমি তুমি আমি কি? আমি অশ্বিনীবাবুকে খুন করেছি কিনা? অতুল মৃদু কণ্ঠে হাসিল, সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার, মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলে সেরে যাবে বোধ হয়। ডাক্তারবাবু প্রবেশ করলেন। তাহাকে ঠিক অতুল বলল, অনুকূল বাবু, খসা দোয়ানির মতো আমি আবার ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থা প্রায় সেই রকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বললেন, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, 5 জনকে নিয়ে মিস, এমনিতে সকলে পালাই পালাই করছেন, তারপরে যদি আবার আপনি আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু অতুল বলিল, না না, সে কী কথা, আমি একজন দাগী আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনার বিপদ পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও এইডিং অ্যাবেটিং চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বলেন? ডাক্তার কিছু করে থাকে অনিচ্ছা করে বলেন, না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালেই। অতুল বলে, নিশ্চয়, কাল আর আপনাদের বিব্রত করবো না, যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব, শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই, বলিয়া হাসিল। ডাক্তার তখন থানায় কি হয়ে জিজ্ঞাসা করিলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়ে স্নান করিতে চলিয়া গেল। ডাক্তার আমাকে বললেন, অতুলবাবু মনে মনে ক্ষুণ্ণ হলেন বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? এতে তো মেসের বদনাম হয়ে গেছে, তারপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি, সেটা কি নিরাপদ হবে আপনিই বলুন? বাস্তবিক এটুকু সাবধানতার স্বার্থপরতার জন্য কাহাকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়িলাম, বললাম, তা আপনার মিস, যা ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে ফেলিয়া স্নানঘরের উদ্দেশ্যে প্রস্থান করিলাম। ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসিয়া রহিল। স্নানাহার শেষ করিয়া ফিরিতেছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস হইতে ফিরলেন। সম্মুখে অতুলকে দেখিয়া তিনি যেন ভূত দেখার মতো চমকিয়া উঠিলেন। পাংশু মুখে বলিলেন, অতুলবাবু, আপনি আপনি অতুল মৃদু হাসিয়া বলিলেন, আমিই বটে ঘনশ্যামবাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বললেন, কিন্তু আপনাকে তো পুলিশে এবার বলে একটা ঢুক গিলিয়া তিনি নিজের ঘরে ঢুকিয়া পড়িলেন। অতুলের চক্ষু কৌতুকে নাচিয়া উঠিল। সে মৃদু কণ্ঠে বলিল, বাঘে ছিল 18 গা, পুলিশে ছিল বোধহয় 58। ঘনশ্যামবাবু আমার দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধ্যাবেলা অতুল বলিল, ওহে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলাতি তালায় কি গোলমাল হইয়াছে। গৃহস্বামীকে খবর দিলাম। তিনি আসিয়া দেখিয়া বলিলেন, বিলিতি তালায় ওই মুশকিল, ভালো আছেন তো? বেশ আছেন, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাক্তার, ইচ্ছে আমাদের দেশি হুড়কো ভালো, যা হোক কালি মেরামতি করিয়ে নেব, বলিয়া তিনি নামিয়া গেলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলল, অজিত, মাথা তো একটা ক্রমেই বাড়ছে, কি করি বলো তো? আমি বললাম, ডাক্তার কাছ থেকে 1 পুড়িয়ে ওষুধ নিয়ে খাও না। অতুল বলল, হোমিওপ্যাথিক ওষুধ, তাতে সারবে? আচ্ছা, দেখা যাক, হোমো পাখির জোর। আমি বললাম, চলো, আমার শরীরটা ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করিয়া উপক্রম করিতেছেন। আমার দেখিয়া জিজ্ঞাসাভাবে মুখের দিকে চাইলেন। অতুল বললে, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলাম, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ, পারি বই কি, পিত্তি করে মাথা ধরছে, বসুন, এখনই ওষুধ দিচ্ছি। বলি আলমারি হইতে নূতন ঔষধ পুড়িয়া আনিয়া দিলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিছু থাকবে না। অজিতবাবু, আপনার চেহারাটা ভালো থাকছে না, উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না, শরীর ঢিসঢিস করছে, বুঝেছি, আপনিও একদম নেই, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ঔষধ লইয়া বাহির হইতেছি। অতুল বলল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হয়ে বললেন, না, কে তিনি? অতুল বললেন, জানি না, আর থানায় তার নাম শুনলাম, তিনি নাকি হত্যা তদন্ত করছেন। ডাক্তার মাথা নাড়িয়ে বললেন, না, আমি তাকে চিনি না। পরে নিজেদের ঘরে ফিরিয়ে আসি। আমি বললাম, অতুল, এবার সব কথা আমাকে বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করিয়া রইল, তারপর ঘরের দিকে একবার, দ্বারের দিকে একবার ঝিঝিপাত করিয়া বলল, আচ্ছা, বলছি, এসো আমার বিছানায় বসো, তোমার কাছে যা লুকিয়ে রাখা যাবে না তা বুঝেছিলাম।
আমি তাহার বিছানায় গিয়া বসিলাম, সেও দরজা ভেজাই আমার পাশে বসিল। ঔষধের পুড়িয়াটা তখনও আমার হাতে ছিল। ভাবলাম সেটা খাইয়া নিশ্চিন্ত মনে গল্প শুনিব। মোড়ক খুলিয়া ঔষধ মুখে দিতে যাইতেছি, অতুল আমার হাতটা ধরিয়ে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলিয়া আলো নিভাইয়া দিয়া অতুল আমার কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া তাহার গল্প বলিতে লাগিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া চলিলাম। বিস্ময় আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠিতে লাগিল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলব। রেডিয়াম অঙ্কিত ঘড়ির দিকে চাহিয়া বলল, এখনো সময় আছে, রাত্রি 2টোর আর কিছু ঘটছে না, তুমি বলছ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেবো। রাত্রি তখন বোধ করি 1:30 হইবে। অন্ধকারে চোখ মিলিয়া বিছানায় শুইয়াছিলাম। শ্রবণেন্দ্র এত তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছিল। অতুল যে জিনিসটি দিয়াছিল এটি দৃঢ়মুষ্টিতে ডান হাতে ধরিয়াছিল। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনিলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করিয়া গেল। বিষয়টা আগেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলিতে লাগিলাম। বুঝিলাম সময় উপস্থিত হইয়াছে। তারপর কখন দরজা খুলিল জানিতে পাইলাম না। সহসা অতুলের বিছানার উপর ধপ করে একটা শব্দ হইল এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলিয়া উঠিল। লোহার ডান্ডা হাতে আমি তড়ক করে বিছানা হইতে লাফাইয়া উঠিলাম। দেখিলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলো সুইচ জড়িয়ে অতুল এবং তাহাই শয্যার পাশে হাঁটু গাড়িয়ে বসিয়া মরণাহত বাঘ যেমন করে শিকারের দিকে ফিরিয়া তাকায়, তেমনি বিস্ফারিত নেত্রে চাহিয়া ডাক্তার অনুকূলবাবু। অতুল বলল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশ খুন করলে। ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। হ্যাঁ, নড়েছেন কি গুলি করেছি। অজিত, রাস্তা থেকে জানলাটা খুলে দাও তো, বাইরে পুলিশ আছে, খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠিয়া দরজা দিয়ে পালাইবার চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তাহার চোয়ালে হাতুড়ির মতো লাগিয়া তাহাকে ধরাশায়ী করল। মাটিতে উঠিয়া বসিয়া ডাক্তার বলিল, বেশ, হার মানল, কিন্তু আমার অপরাধ কি শুনি। অপরাধ কি একটা ডাক্তার যে মুখে মুখে বলবো? তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করে দারোগা ইন্সপেক্টর প্রবেশ করলেন। অতুল বলল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশের সোপর্দ করছে। ইন্সপেক্টর বাবু ইনিই আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগলেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চাহিয়া বলিল, এ ষড়যন্ত্র। পুলিশ আর ওই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যা মোকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব, দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। ব্যোমকেশ বলিল, তা তো নেই, তো কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিক্রি তোমাকে ডাক্তার বললেন, আমি কোকেন বিক্রি তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তার মুহূর্ত মধ্যে তেমনি কুকড়াইয়া গেল। তার মুখ দিয়ে আর কথা বাহির হইল না, শুধু নির্নিমেষ চক্ষু দুটা ব্যোমকেশের উপর শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করিতে লাগিল। আমার মনে হইল এই যেন আমার সেই সাদা সিধা নির্বিরোধ অনুকূলবাবু নহে, একটা দুর্দান্ত নরঘাত গুন্ডা ভদ্রতার কলস ছাড়িয়া বাহির হইয়া আসিল। যাই সত্যি, এতদিন পরম বন্ধুভাবে কাল কাটাইয়াছি ভাবিয়া শিহরিয়া উঠিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কী ওষুধ আমাদের দুজনকে দিয়েছে ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিয়ার গুঁড়ো না? বলবে না? বেশ, বলো না, কেমিক্যাল পরীক্ষা ধরা পড়বে। একটা চুরুট ধরাইয়া দিয়া বিছানায় আরাম করিয়া বসিয়া বলল, দারোগাবাবু, এবার আমার এত্তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইলে ডাক্তারের ঘর খানা তালাশ করে 2টি বড় বড় বোতলে কোকেন বাহির হইল। ডাক্তার সেই যে চুপ করেছিল আর বাং নিষ্পত্তি করে নাই। অতঃপর তাহাকে বমাল সমেত থানায় রওনা করিয়া দিতে ভোর হইয়া গেল। তাহাদের চালান করিয়া দিয়ে ব্যোমকেশ বলিল, এখানে তো সব লণ্ডভণ্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যায়। হ্যারিসন রোডে একটা বাড়ির তেতালে উপস্থিত হইয়া দেখিলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী। ব্যোমকেশ বলিল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করলাম, সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো না, গোয়েন্দা শব্দটা আরও খারাপ, তাই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তেতালাটা ব্যোমকেশের, গুটি 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করিলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেমন ভৃত্য পুঁটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বললাম, দিব্যি বাসাটি। কতদিন এখানে আছো? প্রায় বছরখানেক। মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করেছিল। ভৃত্য পুঁটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়া চা তৈয়ার করিয়া আনিল। গরম পেয়ালায় চুমুক দিয়া ব্যোমকেশ বলল, আহ, তোমাদের মিশে ছদ্মবেশে কদিন মন্দ কাটল না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে পেরেছিল। দোষ অবশ্য আমারই। কীরকম? পুলিশের কাছে জানলার কথাটা বলেই ধরা পড়ে গেল। বুঝতে পারছো না, ওই জানলা দিয়ে অশ্বিনী বাবু? না না, গোড়া থেকে বলে। চায়ে আর এক চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা তাই বলছি, কত কাল রাত্রে শুনেছে, বাকিটা শোনো। আমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তাদেরকে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিল। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালার পুলিশকে ভিতরে বাইরে খোঁচা দিয়ে আরও অতিষ্ঠ করে তুলেছিল। এরকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। বললাম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এসব খুনের কিনারা করতে পারবো।
অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো তিনি আর আমি ছাড়া এই কথা আর কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলাম। কোনো অনুসন্ধান চালাতে গেলে উপস্থানের কাছেই বেস অফ অপারেশনে থাকা দরকার, তাই তোমাদের মিসটা বেছে নিয়েছিল। তখন কে জানতো যে বিপক্ষ দলের বেস অফ অপারেশন ওই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনে ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসা যে খুব সুবিধাজনক সে কথা মনের মধ্যে উঁকি ঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারি যে নাটের গুরু এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাবার আগের দিন। মনে আছে বোধহয় সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনলেন যে তার ট্যাঙ্কের গেঁজে থেকে 1000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল, তা দেখেই আমার সমস্ত সন্দেহ ডাক্তারের উপর গিয়ে পড়ল। তারপর সন্ধ্যাবেলা অশ্বিনীবাবু আড়ি পেছে কথা শোনার কথা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা কইতে, কিন্তু আমরা রয়েছি থেকে তাড়াতাড়ি যাওয়ার একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবু ব্যবহারে আমার মনে আবার ধোকা লাগলো, মনে হয়তো তিনিই আসল আসামি। রাত্রিতে মেঝে কান পেতে যা শুনলাম তাতে ব্যাপারটা স্পষ্ট হলো না, কিন্তু এইটুকু বুঝলাম তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সে রাতে যখন তিনি খুন হলেন তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াটাকে রাস্তায় খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজ জানলা থেকে সেই দৃশ্য দেখে ফেলেছেন, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছো? ডাক্তার কোকেনে ব্যবসা করতো, কিন্তু কাউকে জানতে দিত না যে সেই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পেরে তাকে তৎক্ষণাৎ খুন করতো। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক না হতেও পারে। সেদিন রাত্রে সে ডাক্তারের কাছে এসেছিল, কোনো কারণে তাদের মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখে। তারপরে যেই সে বাড়ি থেকে বেরিয়েছে অমনি ডাক্তারের পিছন পিছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর নির্বুদ্ধিতার বসে সে কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন। ফল হলো কিন্তু তার উল্টো, ডাক্তারের চোখে তাঁরা বেঁচে থাকার অধিকার রইল না। সেই রাত্রে কোনো সময় তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ জম তাঁর এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারে না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানলাটি অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, তখন সে বুঝলাম কিছু কিছু আন্দাজ করেছে। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করার খাঁটি অধিকার জন্ম, কিন্তু ইহলোক ত্যাগ করার জন্য আমি একেবারে ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ এক মস্ত বোকামি করে ফেললো, আমাকে গ্রেপ্তার করে। যাও, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি আবার মেসে ফিরে এলাম। ডাক্তার তখন স্থির বুঝলে যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাববোনকে আমাকে রাত্রির জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিল। উদারতার একটিমাত্র উদ্দেশ্য ছিল কোনো রকমে আমাকে খুন করা, কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম এত কথা আর কেউ জানতো না। ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর কানাতল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এ কথা কোনো আদালতে প্রমাণিত হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল, আমরা রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেলে। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলে আমরা তাই কি এমন ঘুমাবো সে নিদ্রা মহানিদ্রার পরিণত হলেও জানতে পারবো না। তারপরে ব্যাঘ্র এসে ফাঁদে তা দিল। আর কি, আমি বলিলাম, এখন উঠলাম ভাই, তুমি বোধহয় উপস্থিত ওদিকে যাচ্ছ না? না। তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বা কেন আবার বাসায় যেতে হবে না? আমি বলছিলাম কি, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে। তা আমার এখানে এলে হতো না? এই বাসাটা নেহাত মন্দ না। আমি খানিক চুপ করিয়া থাকি, বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত চাকিয়ে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলল, সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন।